সকাল প্রিয় শ্রোতা বন্ধুরা, দিন দিন একটু একটু করে শীত বাড়ছে। আমরা জানি শীত অনেকের জন্যই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের মানুষ শীতে বেশ কষ্ট পান। এছাড়াও শীতকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য ভীষণ কষ্টের। বন্ধুরা, অনেক সময় দেখা যায় শৈত্যপ্রবাহের কষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য পর্যাপ্ত শীতবস্ত্র তাদের থাকে না। অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতজনিত নানা অসুখ বিসুখ বেড়ে যায়। শিশু, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষেরা সব থেকে বেশি কষ্ট পায়। বৃদ্ধ শিশুদের মধ্যে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কোল্ড, ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে পড়ে। বন্ধুরা, দুঃখজনক হলেও সত্য যে আমাদের এই রাজধানী শহরের ফুটপাত এবং খোলা আকাশের নিচে এখনও কিছু মানুষ বসবাস করে। গরম কাপড় কেনার সামর্থ্য নেই তাদের। সমাজের সুবিধাবঞ্চিত এসব মানুষের কথা আমাদের ভাবতে হবে। একবার ভেবে দেখুন তো, প্রচণ্ড শীতে এসব পরিবারের ছোট ছোট বাচ্চাদের কতই না কষ্ট হয়। আমরা শীতের পোশাক ও কম্বল বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করা আমাদের মানবিক দায়িত্ব। বন্ধুরা, এমন মহৎ ও পুণ্যময় কাজে আমাদের নিয়োজিত থাকতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি ইচ্ছে করেন, তাদের নিজ নিজ জেলায় শীতার্ত অসহায় গরিব দুঃখী মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করতে পারেন। আমাদের প্রত্যেকের পারস্পরিক মানবতাবোধ, উদার মানসিকতা একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে ব্যাপক ভূমিকা রাখবে। বন্ধুরা, আমরা আগে থেকেই প্রস্তুতি নেব যেন শীত বাড়ার আগে নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের জন্য সাহায্য ও সেবার হাত প্রসারিত করতে পারি। আমরা মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে ভালোবাসার উষ্ণতায় এবারে শীতকে জয় করে নেব। হ্যাঁ বন্ধুরা, এমনই আহ্বান রেখে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের আয়োজনে। আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা এবং আমি খান নজম ই এলাহি। তো বন্ধুরা, চলুন জেনে নিই আজকের মহানগরের আপনাদের জন্য যা যা থাকছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে পাবেন আজকের দিনে ঢাকা অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। জেগে ওঠা বাংলাদেশ পর্বে শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে একটি প্রামাণ্য প্রতিবেদন। থাকছে মহানগরীর বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন ও সংগ্রামের কথা নিয়ে পর্ব জীবন ও জীবিকা। রয়েছে শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তরদানের আয়োজন, বাঁধন ও ই বাঁধন পর্ব। মহানগরের আয়োজন থেকে আরও শুনতে পাবেন অদিতি মহসিনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য এবং সবশেষে জনকল্যাণমূলক বার্তা তো থাকছেই। প্রিয় বন্ধুরা, আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় রয়েছেন সাইফুল ইসলাম এবং পাঠ করছেন খন্দকার নুরুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আলোকিত করে মানুষের হৃদয়কে এই আলোর পরশ পেতে আপনাদের জানিয়ে দিচ্ছি রাজধানীতে আজ শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক যে অনুষ্ঠান হবে সেগুলোর খবর। জুলাই গণ অভ্যুত্থানের সংবাদ, ছবি, তথ্যচিত্র নিয়ে জুলাই নির্ভীকদের অভিবাদন শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে ডেইলি স্টার। রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত। খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। 7 জন শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে ডিসকোয়েটাস শীর্ষক প্রদর্শনী চলছে রাজধানীর লালমাটিয়া ডি ব্লকের 9-এর 4 বাড়ি কলাকেন্দ্রে। প্রদর্শনী চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। 28 গুলশান এভিনিউয়ে সিটি ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে সিটি সেন্টারে শুরু হচ্ছে সিটি ব্যাংক প্রথমা বই মেলা। এই মেলা সবার জন্য প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, চলবে আগামী 5 ডিসেম্বর পর্যন্ত। শিল্পী সমর মজুমদারের আঁকা চিত্রকর্ম নিয়ে
অনুস্মৃতি শিরোনামে একক প্রদর্শনী চলছে লালমাটিয়ার ব্লক ডির গ্যালারি ভূমিতে। প্রদর্শনী চলবে আগামী 4 ডিসেম্বর পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। 16 ডেজ অফ অ্যাক্টিভিজম বিষয়ে শিশুদের দৃষ্টিভঙ্গির আলোকে তাদের আঁকা ছবি প্রদর্শনী চলছে 26 মিরপুর রোডে আলিয়াস ফ্রসেস লা গ্যালারিতে। সেভ দ্য চিলড্রেন আয়োজিত প্রদর্শনী সোমবার থেকে শনিবার বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। দেশবরেণ্য চিত্রশিল্পী কাজী আব্দুল বাসেদের 72টি চিত্রকর্ম নিয়ে বৃষ্টিতে রোদের কণা শীর্ষক প্রদর্শনী চলছে ধানমন্ডি 27 নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান গ্যালারিতে। রোববার ছাড়া বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে এই প্রদর্শনী। হাতে সময় থাকলে আপনজনদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন এসব আয়োজনের আঙিনায়। আর হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনের কত কিছুই তো কেনাকাটা করতে হয়। প্রয়োজনীয় কেনাকাটার জন্য আজ যারা ঘরের বাইরে বের হবেন তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আগারগাঁও, তালতারা, শেরবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, বীরপুর 10, 11, 12, 13, 14, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকুলি, তেজগাঁও পুরান বিমানবন্দর এলাকা, নাখালপাড়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান 1-2, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, মহাখালী বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়দাবাদ, মাদারটেক, মুক্তা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ির একাংশ, শনিরাখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়া দিনের পূর্বভাগে অর্থদিবস বন্ধ থাকবে আজ। সুতরাং পছন্দের কেনাকাটা করতে মার্কেট বন্ধের তালিকাটি একবার চোখ বুলিয়ে পা রাখুন ঘরের বাইরে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন আজকের ঢাকা পর্বটি। প্রিয় বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক প্রাণ ঝরেছে, অনেকে আহত হয়েছেন। যাদের রক্তে রচিত হয়েছে স্বৈরাচার মুক্ত এই নতুন বাংলাদেশ, তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। প্রিয় বন্ধুরা, 2024-এর জুলাই বিপ্লবে আহত ও শহীদদের স্মরণে জেগে ওঠা বাংলাদেশ পর্বে এখন শুনতে পাবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুনুর রশিদ। শ্রোতা বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা জানি যে এই মহানগরী পঙ্গু হাসপাতালে বেশ অনেকগুলো বেডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অত্যন্ত মর্মাহতভাবে তারা আহত হয়েছেন এবং এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং আমরা দেখছি যে কিছু বেড ইতিমধ্যেই খালি হয়ে গেছে, হয়তোবা তারা আস্তে আস্তে সুস্থ হয়ে তারা ফিরে গেছেন স্বজনদের মাঝে। স্বজনদের ভিতরে থেকে হয়তোবা তাদের পরবর্তী জীবনটা তারা ওইভাবে করে তারা সাজিয়ে নেবেন। আমি এখন একটি বেডের সামনে রয়েছি, কথা বলবো, তার পরিচয় তার কাছ থেকে জানবো। ভাই, আপনার নামটা? আমার নাম আলতাফ হোসেন। আমি খুলনা কয়রা থেকে আসছি। আমার 5 আগস্টে গুলিবিদ্ধ হয়েছিল। খুলনা মেডিকেল থেকে রাখার পরে ওরা আমার রেফার করে ঢাকা পঙ্গুতে আসছে। বর্তমানে আমার এখান থেকে 2টা গুলি বের করে আর এখনও 2টা আছে। আচ্ছা, ওই খুলনায় কোথায় ছিলেন তখন? সেখানকার পরিস্থিতিটা কেমন ছিল? আন্দোলন যখন যাচ্ছিলাম তখন গুলিবিদ্ধ হয়েছিলাম। তো অনেকের চোখে লাগছিল, অনেকের পায়ে লাগছিল, অনেকের পিঠে, হাতে এভাবে লাগছিল। আচ্ছা, আপনি যখন আহত হলেন তখন আপনার নিশ্চয়ই পরিবার আছে, বাবা মা ভাই বোনরা ছিলেন, তারা কিভাবে জানলেন যে আপনি আহত হয়েছেন? তাদের ফোন দেওয়া হয়েছিল যে হলো গুলিবিদ্ধ হয়েছে, তখন আসলে আমার হাসপাতালে নিয়ে যায়। আচ্ছা, তারপরে ওখান থেকে আপনি রেফার্ড হয়ে পঙ্গু হাসপাতালে আসছেন? জি, আমি খুলনা থেকে রেফার করে পঙ্গু হাসপাতালে আসছি। ডাক্তার কি বলছে এখানকার? ডাক্তার এনারা 2টা গুলি বের করছে আর 2টা আছে, ওই 2টা বের মনে করেন যে এনারা পারবে না বলতে রিস্ক হয়ে যাবে, দুলো হাতের নার্ভের সমস্যা হবে, হাতটা প্যারালাইসিস হবে, এই কারণে তারা বাইর করতে চাচ্ছে না। নর্মাল চিকিৎসা তো হচ্ছে আপনার? না, চিকিৎসা এনারা বা এনাদের মতো বা চিকিৎসা আছে সবাইকে, মনে করেন যে যেটুকু চিকিৎসা প্রয়োজন সেটুকু এনারা দিচ্ছে, চিকিৎসার কোনো ঘাটতি নেই। আর আপনি খুলনায় তো পড়াশোনা করছিলেন, কোথায় পড়াশোনা করছেন? আমি খুলনা খান সাহেব কমরুদ্দিন কলেজে পড়ি। শ্রোতা বন্ধু, আসলে তরুণ শিক্ষার্থী, তার এই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক এই জীবনটা নিশ্চয়ই আমাদের প্রত্যাশা নয়। আমাদের প্রত্যাশা তিনি সুস্থ হয়ে উনি ফিরে যাবেন আবার তার প্রিয় শিক্ষাঙ্গনে, যেখানে পড়াশোনা শেষ করে ওনার স্বাভাবিক কর্মজীবনে উনি প্রবেশ করতে পারবেন। শ্রোতা বন্ধুরা, এই সাথেই শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ পর্ব। প্রিয় শ্রোতা, শুনছিলেন জেগে ওঠা বাংলাদেশ পর্বটি। প্রিয় বন্ধুরা,
মহানগরী ঢাকায় অনেক পেশার মানুষ বসবাস করে, তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো কাজ করতে হচ্ছে। মহানগরের জীবন জীবিকা পর্বে আমরা এমনই একজন শ্রমজীবী কর্মঠ মানুষের জীবন সংগ্রামের নানা কথা শুনে থাকি। বন্ধুরা, এবারে রয়েছে মহানগরের বিভিন্ন পেশার উদ্যমী কর্মঠ মানুষের জীবন ও সংগ্রামের কথা নিয়ে সাক্ষাৎকারমূলক পর্ব জীবন জীবিকা। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে। প্রিয় বন্ধুরা, নানা পেশার মানুষে মুখরিত আমাদের এই ঢাকা শহর। নানা ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করে এখানে জীবিকা নির্বাহ করছেন অনেক মানুষ। ঢাকায় যারা ভাড়াটিয়া, অর্থাৎ যারা অফিস ভাড়া নিয়ে কাজ করেন অথবা বাসা ভাড়া নিয়ে থাকেন, তারা জানেন বাসা পরিবর্তনের কাজটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা জটিল। আর এই জটিল এবং গুরুত্বপূর্ণ কাজটি যত্নের সহিত করে দেওয়ার জন্য এই মহানগরী ঢাকাতে গড়ে উঠেছে এক শ্রেণী পেশার মানুষ, যারা মাসের একটি নির্দিষ্ট সময় বাসা বা অফিস পরিবর্তনের কাজটি করে থাকে। প্রিয় বন্ধুরা, জীবন ও জীবিকার আজকের আয়োজনে আমরা কথা বলবো বাসা বাড়ি বা অফিস পরিবর্তনের সাথে নিজেকে যুক্ত করেছেন, এই পেশার সাথে যুক্ত থেকে আত্মনির্ভরশীল হয়েছেন এরকম একজনের সাথে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের অতিথির সাথে সরাসরি আলাপচারিতায় চলে যাই। আপনার নামটি একটু আপনার মুখ থেকে শুনতে চাই এবং কোথায় বাড়ি? আমার নাম হলো আলামিন আর আমার দেশের বাড়ি হলো মাদারীপুর। একটু জানতে চাই যে শুরু করেছিলেন কবে, কিভাবে, কত বছর আগে? আমি শুরু করছি আরো প্রায় 2 বছর আগে। আস্তে আস্তে ফার্নিচার কাম করলাম, এরপরে রিক্সা চালালাম, রিক্সা চালানোর পরে এরপরে আবার সবজি বিক্রি করলাম। সবজি বিক্রি করার পরে আস্তে আস্তে দেই ওই করোনার সময় ভালো ব্যবসা করলাম। এরপরে দেই অনেকগুলা হকার মকার নামছে, এরপর চাহিদা পাই না, আবার ওই ভ্যানটা অফ করে তুলে দিলাম। পরে রিক্সা কিনলাম, রিক্সা চালানোর পরে আবার এই ব্যবসা আমার এক ভাই বুদ্ধি দিচ্ছে, তুমি বাসা বাড়ি পাল্টাও আলামি, রিক্সা চালাও পাশাপাশি তুমি বাসা বাড়ি অফিস ঢাকার ভিতরে যে কোনো জায়গায় স্থানে করতে পারবা, তোমার কাছে বড় বড় লোক সারারা ফোন দেবে। এরপরে ওই মাসে আমি 65,000 টাকার কাজ করছি। খরচ টরচ যে আপনার কত হাতে আয় ছিল? আমার 20,000 টাকা আচ্ছা, তো এই যে আপনি প্রথম মাসে 21,000 টাকা আয় করলেন কয়েকদিন কাজ করে, কয়দিন কাজ করেছিলেন? 10-12 দিন। কেমন লেগেছিল এই 21,000 টাকা হাতে পেয়ে? আমার অনেক খুব ভালো লাগছে, আমি বুঝি একটা বিজনেস করতে আছি। আপনি এখন একটি বাসা চেঞ্জ করছেন আমি দেখতে পাচ্ছি, তো এই বাসাটি আপনি কত টাকায় পরিবর্তন করছেন? এখন করছে ওরা 5,000 টাকা। কাজের চাহিদা কেমন এখন? কাজের চাহিদা আমি পোস্টার ছাপাইতে আছি না, সামনে মাসে আমার প্রায় 10-12 টাকা অলরেডি আমার হাতে আটকে না আছে। আপনার কি ভ্যান আছে, নিজস্ব ভ্যান বা পিকআপ আছে? জি, ভ্যানও আছে, পিকআপও আছে, নিজস্ব। তো আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, পরিবারে কে কে আছে? আমার মা আছে, বাবা আছে, বোন আছে, ভাই আছে, সবাই আছে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে এক ছেলে, আমার বউ, এই আমি। ঢাকায় থাকছেন? জি। মা বাবাও ঢাকায় থাকছে? হ্যাঁ। এই যে আপনি অটো চালাচ্ছেন, আবার একটা সময় বাসা বাড়ির কাজ করছেন, আয় করছেন, স্বনির্ভর হয়েছেন, পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছেন। ঢাকা শহরে এরকম অনেক মানুষ দেখা যায় বা এরকম অনেক তরুণ পাওয়া যায় যারা কোনো কাজ করে না বা কী করবে খুঁজে পায় না। তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা, তারা যাতে তাদের পছন্দসই কোনো একটি পেশায় নিয়োজিত করেন, স্বনির্ভর হয়? কাজ কাম করে ব্যস্ত থাকবেন, একটা কাম না হলে আরেকটা কাম আছে, না হলে আরেকটা কাম আছে, মা বাবাকে দেখবেন, সেবা করবেন। প্রিয় বন্ধুরা, বাসা বাড়ি বা অফিস পরিবর্তন করেন মোহাম্মদ আলামিন ব্যাপারী, ওনার সাথে আমরা কথা বলছিলাম। ওনার থেকে আমরা গল্প শুনছিলাম কিভাবে বাসা বাড়ি পরিবর্তন করেন এবং এই কাজের সাথে কিভাবে যুক্ত হয়েছেন। আসুন আমরা সবাই আমাদের পছন্দ মতো যে কোনো একটি কাজকে বেছে নিই এবং সেখানে মনোনিবেশ করি, নিজে স্বাবলম্বী হই, পরিবারকে সহযোগিতা করি অর্থনৈতিকভাবে। সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। আগামী পর্বে যথারীতি অন্য কোনো পেশাজীবীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় শ্রোতা, শুনছিলেন জীবন ও জীবিকা পর্ব। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের প্রিয় পর্ব বাঁধন ও বাঁধন, যেখানে আপনাদের চিঠিপত্র এবং ইমেইলের উত্তর দেয়া হয়। গ্রন্থনায় রয়েছেন তামান্না সিদ্দিকী। প্রিয় শ্রোতা, অগ্রহায়ণের মধ্যভাগে প্রকৃতিতে শীত বেশ ভালোভাবেই জানান দিচ্ছে তার আগমনী বার্তা। তাই পুরোপুরি শীত চলে আসার আগে আমাদের সকলের তার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এই যেমন ঘরে থাকা শীতের গরম কাপড়গুলো
একটু ধুয়ে শুকিয়ে নিয়ে কিংবা রোদ পেলে সেই রোদে দিয়ে একটু শুকিয়ে নেওয়া। বাসায় থাকা লেপ কম্বলও এভাবে রোদে দিয়ে গরম করে নেওয়া দরকার। এতে করে বহুদিন আটকে রাখার ফলে কাপড় বা কম্বল লেপের স্যাঁতস্যাঁতে ভাব দূর হবে, যা অ্যাজমা বা হাঁপানি রোগীদের জন্য খুবই জরুরি। আর যদি বাড়তি পুরনো শীতের কাপড় লেপ কম্বল থাকে যা হয়তো আর ব্যবহার করা হবে না, সেগুলো সম্ভব হলে আপনার চারপাশের দুস্থ অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতে পারেন। এতে শীতের সময় তারাও কিছুটা স্বস্তিতে থাকতে পারবে। আর এভাবে আসুন আমরা একে অন্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এমনই আহ্বানে আমন্ত্রণ সবাইকে বাঁধন ও ইবাঁধনের আজকের পর্বে। মহানগর প্রিয় শ্রোতা, বেশ কিছু লেখা পেয়েছি এই সপ্তাহে, পড়ছি সেখান থেকে আজকের প্রথম লেখাটি, যেটি পাঠিয়েছেন ফকির শফিক হাসান টুটুল, সভাপতি কল্পতরু বেতার শ্রোতা ক্লাব, ভাঙা, ফরিদপুর থেকে। তিনি লিখেছেন, নবান্ন উৎসবের শুভেচ্ছা রইল মহানগর প্রিয় সকলের জন্য। 25শে নভেম্বর সূচনাতে প্রিয় উপস্থাপিকার কণ্ঠে শীতকালীন বায়ু দূষণ নিয়ে সচেতনতামূলক প্রাসঙ্গিক ভাবনা ভীষণ উপকারে এসেছে। নন্দিত উপস্থাপক খান নজমি ইলাহি এবং ফাতেমা জীবুন্নেসা মুনিয়ার চমৎকার সঞ্চালনায় সেদিন মহানগর ম্যাগাজিনের পুরো সময় ছিল শিক্ষণীয়, নান্দনিক এবং শৈল্পিকতায় পরিপূর্ণ। মোহাম্মদ সাইফুল ইসলামের গ্রন্থনে এবং মোহাম্মদ নুরুল ইসলামের উচ্চারণে নিয়মিত পরিবেশনা আজকের ঢাকা পর্ব বেশ ভালো লেগেছে। মামুনুর রশিদের গ্রন্থনা ও উপস্থাপনের সাক্ষাৎকারমূলক প্রতিবেদন জেগে ওঠা বাংলাদেশ পর্বে জুলাই আন্দোলনে আহত মাদারীপুর জেলার শিবচরের মোহাম্মদ শাহাদাত হোসেন খান মিশনের সঙ্গে কথোপকথনটি শুনে বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়ে গেল। দ্রুত ভাইটির সুস্থতা কামনা করছি। শ্রোতানন্দিত জনপ্রিয় পর্ব বাঁধন ও ইবাঁধন, এখানে অনেক শ্রোতাবন্ধুই খুঁজে পেয়েছিলেন তার কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব। এছাড়া একদিন 52 বাজার 53 গলি পর্বে ঢাকার আদি ও অতি প্রাচীন নাম বাংলা বাজার নিয়ে বিস্তারিত বিবরণ আমার খুবই ভালো লেগেছে। এই পর্বে আমি সোয়ারিঘাট অথবা ইসলামপুর রোড নিয়ে একটি প্রতিবেদন শুনতে চাই। সুন্দর সুন্দর আয়োজনমালা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ফকির শফিক হাসান টুটুল, এত চমৎকার কথামালায় সাজানো আপনার ভালো লাগার বিষয়ে জেনে আমাদেরও ভীষণ ভালো লাগলো। আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, আশা করি তা বিবেচনায় থাকবে। নিয়মিত মহানগরের সাথে থাকার জন্য এবং নিয়মিত লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মেহেদি হাসান মামুন, সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে তিনি লিখেছেন, এই প্রাতে আছি, সাথে শুনছি মহানগর, মন ভরে যায় শুনি যখন দারুণ সব খবর। হে প্রিয় সুহৃদগণ, লিপি শুরুতেই রইল হেমন্তের সবগুলো ফুলের শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। গত 20 তারিখের মহানগর মন দিয়ে শুনলাম। ইদানিং কেন যেন আজকের ঢাকা পর্বটি বেশ অগোছালো লাগছে। পর্বটিতে আরেকটু শ্রম দেয়া দরকার মনে করছি। প্রিয়মুখ পর্বটি বরাবরই শীর্ষে, এতে ওই দিন অভিনেত্রী রোজি সিদ্দিকীর সাক্ষাৎকার চমৎকার লেগেছে। মেহেদি হাসান মামুন, প্রথমেই আপনার মতামত সম্বলিত লেখনের জন্য ধন্যবাদ। ছন্দ বাক্যে লেখার শুরুটা বেশ চমৎকার ছিল। আজকের ঢাকা পর্ব নিয়ে আপনার মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, কিন্তু বিষয়টা স্পষ্ট করে লিখেননি আপনি। অর্থাৎ ঠিক কেন আপনার অগোছালো মনে হয়েছে সেটা যদি একটু ব্যাখ্যা করে বলতেন, তাহলে আমরা গুছিয়ে নিতে পারতাম। আমরা কিন্তু প্রতিটি আয়োজন খুব যত্নের সাথে লেখার এবং উপস্থাপন করার চেষ্টা করি। ধন্যবাদ লেখার জন্য, সাথেই থাকবেন। ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর, গোপালগঞ্জ থেকে তিনি লিখেছেন, 13ই নভেম্বর বিশ্ব দয়া বা সহানুভূতি দিবস উপলক্ষে প্রাসঙ্গিক কথিকা ভালো লেগেছে। সারা বিশ্বে বিভিন্ন দেশে দেশে সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে দিবসটি কার্যকরী ভূমিকা রাখছে বলে মনে করি। প্রিয়মুখ পর্বে দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী সালমা জাহানের সাথে আলাপন ও তার কণ্ঠে গান শুনলাম। 90 দশকের জনপ্রিয় এই গানের শিল্পীর প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। এই পর্বে অভিনেত্রী জয়া আহসানের সাক্ষাৎকার শুনতে চাই। এই ঢাকা পর্বে সৌন্দর্যের এক অনন্য শোভা। পুরান ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ সম্পর্কে জেনেছি। 18 শতকের দিকে নির্মিত তারা মসজিদ সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। ফয়সাল আহমেদ শিপন, আপনাকেও ধন্যবাদ মহানগরের সাথে নিয়মিত থাকার জন্য। আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, নিশ্চয়ই তা বিবেচনায় থাকবে। মোহাম্মদ রাসেল শেখ, শিবালয়, মানিকগঞ্জ থেকে তিনি লিখেছেন, প্রতি বৃহস্পতিবার প্রচার হয় নতুন একটি পর্ব, গানে কবিতায় সকাল। এই পর্বটিতে 2 জনের পরিবর্তে একজন অতিথিকে আমন্ত্রণ জানানোর
অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে পর্বটির সময় কমিয়ে 10 মিনিট করার অনুরোধ জানাচ্ছি। এই পর্বটি সেদিনের মহানগর আয়োজনের বেশিরভাগ সময় নিয়ে নেয়, যার ফলে আয়োজন একঘেয়েমি লাগে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন। মোহাম্মদ রাসেল শেখ, অনুষ্ঠান নিয়ে আপনার এই গঠনমূলক মতামত সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বিষয়টি আশা করি তারা বিবেচনা করবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি লেখার জন্য। পারভিন আক্তার, সদস্য আপন বেতার শ্রোতা সংঘ, মাইলাগি মধ্যপাড়া, মানিকগঞ্জ থেকে লিখেছেন, মহানগর অনুষ্ঠানে আমি নিয়মিত এবং অন্ধভক্ত শ্রোতা। বহু বছর আগে থেকেই মহানগর শুনি নিয়মিত, কিন্তু কখনো সেভাবে লিখে মনের ভাব প্রকাশ করা হয়নি। আজকেই প্রথম লিখলাম। উত্তর পেলে এখন থেকে নিয়মিত লিখতে চেষ্টা করব। ভালো লাগার পর্বগুলো হলো প্রিয় মুখ, নগর সংস্কৃতি, এই ঢাকা, শুভযাত্রা সহ আরও অনেক পর্ব। পারভিন আক্তার, নতুন লেখক হিসেবে প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার লেখা আমরা পড়লাম, তাই আশা করছি এখন থেকে আপনি নিয়মিত লিখবেন এবং আমাদের আয়োজন শুনবেন। অনেক ধন্যবাদ। এবারে সংক্ষেপে কিছু লেখা পড়ছি এবং প্রাপ্তি স্বীকার করছি। শুভযাত্রা পর্বে পদ্মা সেতু হয়ে যাওয়া বিভিন্ন রুটের বাসের সময়সূচি জানতে চেয়েছেন ফারিয়া আক্তার শুক্তি, মধুমতি বেতার শ্রোতা সংঘ, গোপালগঞ্জ থেকে। বিশ্বনাথ দাস বিশু, সাধারণ সম্পাদক, গছাহার বেতার শ্রোতা ক্লাব, দিনাজপুর থেকে। জীবন জীবিকা পর্বে একজন বিমানবালার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন। এছাড়াও মেল করেছেন ATM আতাউর রহমান রঞ্জু, সভাপতি, আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর, রংপুর থেকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুরোধ এবং মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিশ্চয়ই বিবেচনায় থাকবে। আপনারা আবারও লিখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বাঁধন ও ইবাঁধনের আয়োজন। আগামী সপ্তাহে আবারও কথা হবে আপনাদেরই পাঠানো কথামালা নিয়ে, আর তার জন্য লিখতে হবে আমাদের এই ঠিকানায়। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে প্রযোজক মহানগর, প্রযত্নী পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। আর আমাদের কাছে ইমেইল পাঠাবার ঠিকানাটি হচ্ছে mohanogorbb@gmail.com। ইমেইলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ের ঘরে ই বাঁধন ও চিঠির ক্ষেত্রে খামের উপরে বাঁধন পর্ব লিখতে ভুলবেন না। আপনাদের প্রাসঙ্গিক ও গঠনমূলক মতামত আমাদের একান্ত কাম্য। আপনাদের লেখাগুলো পাবার অপেক্ষায় আজ বাঁধন ও ইবাঁধন পর্ব থেকে বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা, শুনছিলেন বাঁধন ও ইবাঁধন পর্ব। মহানগরের আয়োজন থেকে এখন শুনতে পাবেন একটি রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন অদিতি মহসিন। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে, আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে।
বন্ধ হে ঘর বাহির হতে দুয়ারে কর, কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, আকাশে কার ব্যাকুলতা। অদিতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন মহানগরের আয়োজন থেকে। প্রিয় বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভ যাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি কয়েকটি ট্রেনের সময়সূচি। সুবর্ণ এক্সপ্রেস 701 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন সকাল 7টা 30 মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় দুপুর 12টা 25 মিনিটে। অন্যদিকে সুবর্ণ এক্সপ্রেস 702 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন বিকেল 4টা 30 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় রাত 9টা 25 মিনিটে। পারাবত এক্সপ্রেস 709 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন সকাল 6:30 ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছায় বেলা 1টায়। অন্যদিকে পারাবত এক্সপ্রেস 710 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন বেলা 3:30 সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 10:15। কক্সবাজার এক্সপ্রেস 813 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন দুপুর 12টা 40 মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় রাত 9টা 10 মিনিটে। অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেস 814 নম্বর ট্রেনটি সোমবার বাদে প্রতিদিন রাত 10টা 30 মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় সকাল 6টা 40 মিনিটে। সুন্দরবন এক্সপ্রেস 725 নম্বর ট্রেনটি মঙ্গলবার বাদে প্রতিদিন রাত 9:45 খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসে পৌঁছায় সকাল 5:10 অন্যদিকে সুন্দরবন এক্সপ্রেস 726 নম্বর ট্রেনটি বুধবার বাদে প্রতিদিন সকাল 8:15 ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছায় বেলা 3:30। প্রিয় শ্রোতা, আপনাদের যাত্রা শুভ হোক এমনই প্রত্যাশা মহানগরের আয়োজন থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনের শুরুতে বলেছি একটু একটু করে শীত বাড়ছে, তাই যাতে শিশুরা ঠান্ডা কাশি জ্বরে আক্রান্ত না হয় সেজন্য তাদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। রক্ষা করি ঠান্ডার প্রকোপ থেকে। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই। শ্রোতা বন্ধুরা, আমরা মহানগরের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এবারে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগেই জানিয়ে দিতে চাই শেষের কথাগুলো। আজকের মহানগর অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন খান নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইশরাত জাহান নীলা এবং আমি খান নাজম ই এলাহি। প্রকৌশল সহযোগিতায় ছিলেন সৈয়দ রবিউল ইসলাম, প্রযোজনা সহকারে মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। Thank you.